নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক দিনের মতোই আমাদের যে রাজ্যের রাজনীতি বা সাম্প্রতিক জাতীয় রাজনীতি, এই সব নিয়েই তো আলোচনা আমরা করি মোটামুটিভাবে। কখনো কখনো আন্তর্জাতিক কূটনীতির বিষয়ও আসে, কখনো কখনো সমাজের কথা আসে, সমাজনীতির কথা আসে, কখনো কখনো আমাদের আবহাওয়ার কথা আসে, কিংবা স্বাস্থ্য সম্পর্কিত কথা আসে। কিন্তু বেশিরভাগ সময় ছেয়ে থাকে আমাদের এই হাইটক অনুষ্ঠান রাজনৈতিক আলোচনায়। আজকেও রাজনীতির একটা দিক সম্পর্কে আমরা একটুখানি কথা দেখবার চেষ্টা করব। যেমন গত পরশু দিন আমরা কথা বলছিলাম যে জাতীয় কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস, তারা ঠিক কি করতে চলেছেন। তারা তো 14 তারিখ থেকে পদযাত্রা শুরু করেছেন, তবে পদযাত্রার মধ্যে বেশিরভাগটাই বাস যাত্রা হবে রাহুল গান্ধীর। 66 দিন ধরে তিনি যাত্রা শুরু করে দিয়েছেন। গত রবিবার 14 তারিখ যাত্রা শুরু হয়ে গিয়েছে এবং সেই সম্পর্কিত নানান কথাবার্তা নিয়ে আলোচনা করেছিলাম। গতকাল ভারতীয় জনতা পার্টির বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে একটু রাজ্যের শাসক দল এবং বিজেপির যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে একটা বেশ টানাপোড়েন দেখা দিয়েছে। বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু অধিকারী, তা অনেকদিন হয়ে গেল। সেই 2021 বিধানসভা নির্বাচন, নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারী জিতলেন সেখানে এবং রাজ্যের বিরোধী দলনেতা হলেন, বলা যেতে পারে প্রাইজ পোস্ট পেলেন। তো বিরোধী দলনেতা হওয়ার পর থেকে কখনো এরকমটা দেখা যায়নি যে মমতা বন্দ্যোপাধ্যায় একটি মিছিলে হাঁটছেন, তারই পাল্টা একটি মিছিল একই জায়গায় হচ্ছে বা একই শহরে হচ্ছে এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এবার সেরকমটা হতে চলেছে। আগামী 22 তারিখ, সকলেই জানেন, নতুন করে বলে দেওয়ার কিচ্ছু নেই, যে রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হতে চলেছে অযোধ্যায় এবং সেই উপলক্ষে সেখানে প্রচুর জনসমাগম হয়েছে ইতিমধ্যেই। যে পূজা পাঠের বিষয়টি, সেটি গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে এবং তাতে প্রধানমন্ত্রী নিজেও কৃচ্ছ সাধন করছেন, এরকমটা জানতে পারা যাচ্ছে। তো এই যে বিপুল একটা কর্মযজ্ঞ বলা যেতে পারে, সেই কর্মযজ্ঞকে লক্ষ্য রেখে, মাথায় রেখে এই রাজ্যেও তেমনই একটি কর্মসূচি রাখা হয়েছে। আগামী 22 তারিখ ভারতীয় জনতা পার্টি সেটাতে অবশ্যই নেতৃত্ব দিচ্ছে না, কিন্তু সেখানে বিরোধী দলনেতা হিসেবে, বিজেপির বরিষ্ঠ নেতা হিসেবে অনেকেই উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। এবং সেই কর্মসূচিটি হচ্ছে জোড়াসাঁকোর রাম মন্দিরে, সেখানে পুজো দেবেন এবং তারপর মিছিলে হাঁটবেন শুভেন্দু অধিকারী। এই কর্মসূচি যেদিন, সেদিনকে ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে, গতকালই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে সংহতি মিছিল, সর্বধর্ম সমন্বয়ের সংহতি মিছিল সংঘটিত হতে চলেছে 22 তারিখে, সেই 22 তারিখে। আর সেই 22 তারিখে এই মিছিল হবে কিনা তা নিয়ে ইতিমধ্যে সন্দিহান বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই তারা হাইকোর্টের দরজায় কড়া নেড়েছেন, কারণ রাজ্যের তরফ থেকে এই মিছিলের অনুমতি দেওয়া হবে না, এটা আগাম আঁচ করেই একেবারে আদালতে সরাসরি যাওয়ার কথা ভেবেছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। কিন্তু কি হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে একটা অস্বস্তি শাসক শিবিরে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস শিবিরে, সেটা কিন্তু রইল। আরেকটি নতুন অস্বস্তির কথা অবশ্যই বলবো, আজকের আলোচনায় সেটা অবশ্যই আসবে। সেটা হচ্ছে সন্দেশখালী। অস্বস্তির নাম শেখ শাহজাহান, এবং সেই শেখ শাহজাহান গত 12 দিন ধরে, অর্থাৎ সকলেই জানেন যে ইডির তদন্তকারীরা গিয়েছিলেন শহরবেড়িয়াতে, তাদের মারধর করা হয়, বাধা দেওয়া হয় কাজে এবং তারা পালিয়ে যেতে বাধ্য হন। এরপর যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে নেজার থানায় 3টি এফআইআর দায়ের করা হয়েছিল। একটি ইডির তরফ থেকে করা হয়েছিল, একটি পুলিশ স্বতঃপ্রণোদিত একটি এফআইআর দায়ের করে এবং সেই সঙ্গে সঙ্গে শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকার তিনিও একটি এফআইআর দায়ের করেন। এই 3টি মামলা, আর তার মধ্যে প্রথম 2টি মামলায় ভার পেতে চলেছে সিট। একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে দেওয়া হয়েছে আজকে হাইকোর্টের তরফ থেকে, এবং সেই বিশেষ তদন্তকারী দলে থাকছেন সিবিআই এর একজন এসপি, স্থানীয় একজন পদমর্যাদার অফিসার, এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের একজন এসপি। ইতিমধ্যেই যা জানা গেছে তাতে ইসলামপুর পুলিশ থানার যিনি এসপি, তিনিই থাকছেন, জসপ্রীত সিং, তিনিই থাকছেন দায়িত্বে পুলিশের তরফ থেকে। তবে দুপুর পর্যন্ত আমরা সিবিআই এর তরফের যিনি এসপি পদমর্যাদার অফিসার, তার নাম পাইনি। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটি যৌথ তদন্তকারী দল, কিন্তু সেই যৌথ তদন্তকারী দলে কোনোভাবেই ন্যাজাট থানা অংশগ্রহণ করবে না, অর্থাৎ ন্যাজাট থানার কোনো আধিকারিক কিংবা কর্মী এই তদন্তে অংশগ্রহণ করবেন না। সুতরাং সেটা আরেকটা নতুন অস্বস্তি। কি, এই দুটো প্রশ্ন নিয়েই আমাদের আজকের আলোচনা অগ্রগতি হবে। আমাদের সঙ্গে যারা যোগ দিচ্ছেন আজকের আলোচনায়, তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমাদের সঙ্গে এস্টিমড প্যানেল রয়েছেন এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন
ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়াল। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র রঞ্জন বিশ্বাস। স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির সদস্য সুদীপ্তা রায়চৌধুরী মুখোপাধ্যায়। স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জয়দীপ ঘোষ। জয়দেব, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন আরেক রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দেবর্ষী ভট্টাচার্য। স্বাগত জানাই আপনাকে। আমি পাঁচজনকেই স্বাগত জানিয়ে আমাদের আলোচনা শুরু করব। 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্বে যাব, তবে তার আগে সন্দেশখালীর মামলাটি, সন্দেশখালীর আজকে ঠিক কি বলল সেই মামলায় হাইকোর্ট, সেটা একবার একটুখানি দর্শকদের দেখিয়ে নেব, তারপর অবশ্যই আসবো। আজকের প্রথম আলোচনা সন্দেশখালীকে ঘিরে। সন্দেশখালীর ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে থাকবেন সিবিআই এবং রাজ্য পুলিশের একজন করে এসপি পদমর্যাদার অফিসার। তবে ওই বিশেষ তদন্তকারী দলে নেজাট থানার কোনো পুলিশ আধিকারিক বা কর্মী থাকতে পারবেন না। বুধবার এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি জানান, এই গোটা তদন্তের উপর নজরদারি করবে আদালত। ইতিমধ্যে সন্দেশখালী কাণ্ডে মোট 3টি এফআইআর হয়েছে নেজার থানায়। তার মধ্যে একটি এফআইআর করেছে ইডি, একটি শতপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ, তৃতীয় এফআইআরটি করেন সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ির কেয়ারটেকার। প্রথম দুটি এফআইআরের তদন্ত করবে সিট। দলে সিবিআই এবং রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার অফিসাররা থাকবেন বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য জানিয়ে দিয়েছে তাদের তরফে বিশেষ তদন্তকারী দলে থাকবেন ইসলামপুর পুলিশ জেলার সুপার জসপ্রীত সিং। তবে সিবিআই এর তরফে দুপুর পর্যন্ত কোনো আধিকারিকের নাম বলা হয়নি। আদালতের নির্দেশ, সংশ্লিষ্ট সিট চাইলে তদন্তের জন্য কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের সাহায্য নিতে পারবে। সন্দেশখালীতে তদন্তে গিয়ে আক্রান্ত হওয়ার পর ইডি আদালতে জানিয়ে দিয়েছিল যে রাজ্য পুলিশের উপর তাদের ভরসা নেই। এমনকি তথ্য বিকৃতিরও আশঙ্কা প্রকাশ করে ইডি। ইডির আইনজীবীর আবেদন ছিল সিবিআই কিংবা কোনো নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত হোক। অন্যদিকে রাজ্য জানায় পুলিশ নিজের কর্তব্য পালন করেছে, তারা নির্দিষ্ট পদক্ষেপ করেছে এবং বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বুধবার দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানিয়ে দেয় বিশেষ তদন্তকারী দলে সিবিআই এবং রাজ্য পুলিশের আধিকারিকরা থাকবেন। সন্দেশখালীর ঘটনায় 2টি এফআইআর এর তদন্ত করবে ওই সিট। বৃহস্পতিবারের মধ্যে সিটকে যাবতীয় নথি দিয়ে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে বিশেষ তদন্তকারী দল বা সিটকে। সন্দেশখালী কাণ্ডে এর আগে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির আশেপাশে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছিল আদালত। 12 দিন ধরে অধরা তৃণমূল নেতার বাড়িতে কাদের যাতায়াত রয়েছে সেই নজরদারির জন্যই নির্দেশ। বুধবার রাজ্য জানায় আদালতের নির্দেশ মেনেই 10টি সিসি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। এছাড়া শাহজাহানের নামাঙ্কিত বাজারেও সিসি ক্যামেরা বসানো হয়েছে। যদিও রাজ্য এবং ইডি পরস্পরের বিরুদ্ধে সেখানে অভিযোগ করে। সিবিআই বলে ওসামা বিন লাদেনের মতো ভয়েস মেসেজ করছেন শাহজাহান, তারপরেও পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। ইডি তাতে সায় দিয়ে বলে, আমি সুভাষ বলছির মতো বার্তা পাঠাচ্ছেন শাহজাহান, পুলিশ এতদিন কি করছে? এই সওয়াল জবাব শেষ হলে বিশেষ তদন্তকারী দল গঠন করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাই নিউজ নেটওয়ার্ক। এবার সিট গঠিত হয়েছে 12 দিন পর। এবার ঠিক কি হতে চলেছে? এবার কি ধরা পড়বেন শাহজাহান, নাকি তিনি অনেকটা ইন্দ্রজিতের মতোই মেঘের আড়ালেই লুকিয়ে থাকবেন? সেই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে আকাশে বাতাসে ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে। আর রাজ্যের শাসক দলের কাছে এটা একটা নতুন অস্বস্তি তো বটেই। এই মুহূর্তে প্রত্যেকটা রাজনৈতিক দলই নিজেদের ঘুঁটি সাজাচ্ছে। নির্বাচনের আগে নানান কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসেরও। সেই কর্মসূচিগুলির দিকে নজর দেবেন তারা, নাকি শাহজাহান কেন ধরা পড়ছে না তার জবাব দেবেন? এই প্রশ্নটা কিন্তু আকাশে বাতাসে ঘোরাফেরা করছে। আমি অবশ্যই আসবো একদম শুরুতেই রঞ্জন বিশ্বাসের কাছে। 2 মিনিট আনইন্টারাপ্টেড। রঞ্জন আনমিউট করতে পারছেন রঞ্জন না, রঞ্জন বাবুর কোন একটা কারিগরি সমস্যা হচ্ছে। এইবার বোধহয় শুনতে পাচ্ছেন। হ্যাঁ বলুন প্লিজ 2 মিনিট আনইন্টারাপ্টেড আপনার। হ্যাঁ, দেখুন, আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা ডিবেটে বসেছি, একটা ইস্যু হচ্ছে সন্দেশখালী শেখ শাহজাহান এখনো
অধরা রয়ে গেছে। আর দ্বিতীয় ইস্যু হচ্ছে 22 তারিখ একদিকে যখন ভব্য রাম মন্দির নির্মাণের পর রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই ইস্যুটাকে সামনে রেখে আমরা যখন সমগ্র ভারতবর্ষ, শুধু ভারতবর্ষ বলবো না, আপামর বিশ্বে যত হিন্দু রয়েছে তাদের আবেগ, তাদের ভালোবাসা, ভালো লাগা, ভালো থাকাকে সাথে নিয়ে যে রাম মন্দিরের বা মর্যাদা পুরুষোত্তম রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, যেটা একটা ঘোষিত কর্মসূচি, হঠাৎ করে আমরা দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ঘোষণা করলেন যে তিনিও সম্প্রীতি মিছিল করবে। তা আমরা জানি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী রামের প্রতি একটা ইয়ে রয়েছে, মানে আর কি উনি তার কনভয় 2 বছর আগে, 2.5 বছর আগে যখন উনি কনভয় করে যাচ্ছিলেন, তখন কোনো একজন যুবক আবেগবশত বলে দিয়েছিলেন, আবেগতাড়িত হয়ে, যে কে জয় শ্রীরামের স্লোগান দিয়েছিলেন, তাতে উনি বলেছিলেন যে কে তুমি জয় শ্রীরাম বলছো। এবং তার দলের পরবর্তীকালে আমরা দেখেছি যে মহুয়া মৈত্র ম্যাডামকে, যিনিও বলেছিলেন যে মা কালীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। মা কালীকে বলা হয়েছিল যে ফ্লেশ ইটিং অ্যালকোহল ড্রিঙ্কিং গডেস। তারপর সায়নী ঘোষ তো রয়েছে। সুতরাং তৃণমূল কংগ্রেসের যে হিন্দু বিরোধিতা যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা একটা প্রতিষ্ঠিত স্ট্যান্ড। তার কারণ তাদের 25% 30% মাইনরিটি ভোট ব্যাংক, এবং 2021 সালের নির্বাচনের পর থেকে যে বাই ইলেকশন হয়েছে, সেটা যদি আমরা সাগরদিঘি দেখি, সেই বাই ইলেকশনেও স্পষ্ট, বা বালিগঞ্জের উপনির্বাচনেও স্পষ্ট, যে তৃণমূল কংগ্রেসের এই যে 25% মাইনরিটি ভোট ব্যাংক, এটা আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সরে যাচ্ছে। সেই স্ট্যান্ডটাকে আরো ইন্ট্যাক্ট করার জন্য, টু কিপ হিজ ফ্লক টুগেদার, আমরা দেখতে পেলাম যে একটা পরিকল্পিতভাবে যখন শেখ শাহজাহানের বাড়িতে ইডি সিবিআই ইডির আধিকারিকরা রেড করলো, ঠিক ইডির আধিকারিকদের ওপর সেইখানকার তৃণমূল কংগ্রেসের সমর্থক বলুন বা তৃণমূল কংগ্রেসের সেখানকার মানুষজনদেরকে এগিয়ে দিয়ে একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করলো, হিন্দুত্ব মানে হিংসার বাতাবরণ, যদি কোন রকম ভাবে প্রভোগ করে, সিআইএসএফ দেরকে প্রভোগ করে যদি কোন রকম ভাবে তাদেরকে দিয়ে রিটালিয়েট করা হতো, তাহলে তৃণমূল কংগ্রেস সঙ্গে সঙ্গে মাঠে নেমে যেত, যে দেখুন বিজেপি বা বিজেপির এজেন্সি কিভাবে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। সেটা সফল হয়নি। নেক্সট এজেন্ডা হচ্ছে রাম মন্দির। রাম মন্দিরকে কেন্দ্র করে আমরা জানি রাম হচ্ছে সহিষ্ণুতার প্রতীক, রাম গণতন্ত্রের প্রতীক, রাম ভারতবর্ষের একতার প্রতীক। সেই রাম মন্দিরের আন্দোলন, এটা হিন্দুদের আন্দোলন। এই আন্দোলনের সঙ্গে কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। এই আন্দোলন লাখো লাখো হাজার হাজার করসেবকদের রক্তের উপর দাঁড়িয়ে এই আন্দোলন, সে আমরা শরৎ কোটারি হোক, রাম কোটারি হোক, তাদের অবদান, তাদের রক্ত আমরা ভুলিনি। সেই আন্দোলনের উপর দাঁড়িয়ে আজকে রামলালার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। সুতরাং কংগ্রেস বিরোধিতা করবে, তার কারণ কংগ্রেস তখনও বিরোধিতা করেছিল। কংগ্রেসের পোল প্ল্যান ছিল বিজেপিকে এই রাম মন্দির নিয়ে বারবার বলা হয়েছিল যে রামলালা আয়েঙ্গে লেকিন তারিখ নেই বাতায়েঙ্গে। আজকে যখন ভারতীয় জনতা পার্টি, ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী 22শে জানুয়ারি বা বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন 22শে জানুয়ারি ডেট দিয়েছে, এখন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম একত্রিত হয়ে বিজেপির এই স্ট্যান্ড, এটার বিরোধিতা করছে। বেশ 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 বেশ, আমি আসবো অবশ্যই। রাম মন্দিরের ইস্যুটাতেই বেশি করে শোনা গেল রঞ্জনের গলায়। অবশ্যই একটা বড় ইভেন্ট, তো সেই কারণে সেই ইভেন্টটা এই মুহূর্তে সামনে রয়েছে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে শেখ শাহজাহানের মতন একজন ব্যক্তি, যার বাড়িতেই ইডি গিয়ে প্রহৃত হলো এবং তাদেরকে পালিয়ে আসতে বাধ্য হতে হলো, রাজ্য পুলিশের গাড়িতে করে তাদেরকে পালাতে হলো, এবং সেই সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমের গাড়ি করেও পালাতে হলো, এবং তারপর তারা রাজ্য পুলিশের লঞ্চে তারা নদী পার হলেন। কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 12 দিন পর সিট গঠন হয়েছে। এবার শেখ শাহজাহান ধরা পড়বেন কিনা বা তিনি ধরা দেবেন কিনা, সেইটাই বোধহয় এই মুহূর্তে বড় প্রশ্ন আজকের আদালতের নির্দেশের পর। আমি কেতন জয়সওয়ালের কাছে যাব 2 মিনিটের আনইন্টারাপ্টেড। সকলকে নমস্কার। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে দুটো বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করছি, প্রথমটা হচ্ছে যে শাহজাহান নিয়ে। দেখুন, তৃণমূলের আমলে মাননীয়ার অনুপ্রেরণায় এই শাহজাহানরাই তো সহিংসা হয়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। এরাই হচ্ছে মানে সরকারের অ্যাসেট বা তৃণমূল কংগ্রেসের অ্যাসেট। ঠিক আছে, তো এখানে কোনো অস্বাভাবিক কিছু নেই যে পুলিশ তাদের এগেন্সে কোনো অ্যাকশন নেবে না। এটাই তো স্বাভাবিক। যেই তৃণমূল কংগ্রেসের দলদাস হয়েছে পুলিশ, যেই আজকে দেখুন থানাগুলো হচ্ছে তৃণমূলের পার্টি অফিস, সেই পুলিশের মানে পুলিশের ক্যাডার বলুন বা তৃণমূলের ক্যাডার বলুন প্রায় সমান। তারা কি করে বাচ্চা বা শাহজাহান বাচ্চাকে কি করে অ্যারেস্ট করতে পারে? কিন্তু এখানে প্রশ্ন যেটা হচ্ছে, আমরা যেটা সেদিন দেখলাম যে ইডি একটা রেড কন্ডাক্ট করতে গেলে, সেটা রাজনৈতিক ভাবে বলা যেতে পারে যে বলার জায়গা আছে বা বলতে পারতো যে সেটা মানে প্রতিহিংসামূলক রাজনীতি নাকি। কিন্তু আমরা যেটা দেখলাম ভয়ঙ্কর একটা ঘটনা, যে ইডিকে মার খেতে হয়েছে।
কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা যারা কেন্দ্রীয় বাহিনী যারা কাশ্মীরে যারা ডিস্টার্ব এরিয়াকে ঠান্ডা করে দেয়, যারা নক্সাল এরিয়াতে যাদেরকে ডিপিউট করা হয়, তারা গেলে তারা রীতিমতো মার খেলো। এই চিত্র দেখে আমাদের মানে শিহরণ তখন যাচ্ছে যে বাংলায় ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় চলে গেছে। ওই ইনভেস্টিগেশন এজেন্সি আর কেন্দ্রীয় বাহিনীর দিকে লেলিয়ে দেওয়া হলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের, আর সেখানে বসে এবার পুলিশের কি করতে বা কতটুকু করতে পারে এটা আমাদের জানা, কিন্তু আমাদের চিন্তা বা আমাদের দুশ্চিন্তা বা আমাদের প্রশ্নটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বা গৃহ মন্ত্রক তারা কি করছে। বিজেপির নেতারা বড় বড় যে বাতেনা 12 মাস দিয়ে বাজার গরম করার চেষ্টা করেন, যে না 355 লাগিয়ে দিব, রাষ্ট্রপতির শাসন লাগিয়ে দিব, এবার কবে লাগবে? এটা যে আমরা যেদিন সন্দেশখাল থেকে দেখলাম, এর থেকে বেশি উপযুক্ত আর কি পরিস্থিতি হবে, আর কত আগুন জ্বলবে, আর কত ললেসনেস হলে সেটা বিজেপির নেতাদের বা কেন্দ্রীয় সরকারের মনে হবে যে এখানে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন আছে। অর্থাৎ বাতেলা না দিয়ে আজকে দিনে অ্যাকশনের দরকার ছিল, সেই অ্যাকশন বিজেপি করছে না। এটাই প্রমাণ হচ্ছে এরা সেটিং করে ব্যাপারটাকে বাইনারি রাজনীতি করতে যাচ্ছে। এবার বলি 22 তারিখের এপিসোড নিয়ে, এই যে বাইনারি কথাটা বললাম, আমি 22 তারিখের এপিসোডে অবশ্যই আসবো কেতন, 22 তারিখের এপিসোডে অবশ্যই আসবো, 22 তারিখের বিষয়টায় আসবো অবশ্যই। আনইন্টারাপ্টেড 2 মিনিটে আমি একটুখানি সন্দেশখালির দিকে এই মুহূর্তে যদি নজর রাখি, তাহলে জয়দেবের কাছ থেকে আমি একটুখানি জানতে চাইবো যে সত্যি সত্যি কি বলটা এখন রাজ্যের কোর্টে, এখন কি আর রাজ্যের কোর্টে রয়েছে? কারণ একজন সিবিআই আধিকারিক এবং একজন রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার আধিকারিক, তারা এবার এই সিটকে পরিচালনা করবেন। তো সেই জায়গাটা থেকে মানে দুটি এফআইআর এর ক্ষেত্রে, একটি হচ্ছে পুলিশ যেটি স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছিল এই মানে অপরিচিত হুলিগানসদের বিরুদ্ধে, এবং সেই সঙ্গে সঙ্গে অজ্ঞাত হুলিগানসদের বিরুদ্ধে, এবং সেই সঙ্গে সঙ্গে ইডির তরফ থেকে যে এফআইআরটি করা হয়েছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে। 2 মিনিট আনইন্টারাপ্টেড জয়দেব। প্রথমে আজকের এই পরিস্থিতি উদ্ভূতই হতো না যদি সেদিনকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কুঠারাঘাত করে ইডি সিবিআই মিডিয়াকে বগলদাবা করে নিয়ে যাওয়ার সাথে সাথে একটুখানি ন্যাজার থানার পুলিশকে এবং রাজ্য পুলিশের পদাধিকারী বা সরকারকে জানিয়ে এই কাজটি করত। কারণ তখন পুলিশের সক্রিয়তায় আজকের এই গঠনের দরকার হতো না, বা শেখ শাহজাহান পলাতকও হতে পারতেন না বা নিরুদ্দেশও হতে পারতেন না, কারণ সেক্ষেত্রে সরাসরি রাজ্য পুলিশের উপর দায় বর্তাতো, এবং সেই জায়গা থেকে রাজ্য পুলিশ সর্বতোভাবে চাইতো যাতে সুষ্ঠুভাবে ইডি এবং সিবিআই তাদের কাজকর্মগুলি করতে পারে। এবং সেক্ষেত্রে শাহজাহানকে প্রোটেক্ট না করার জায়গায়, যেটা এখন এরা ইডি সিবিআইরা বারবার বা বিজেপি বারবার অজুহাত তুলছে, তার আগে তাদের একটা কথা মনে রাখা উচিত ছিল যে রাজ্য পুলিশ কিন্তু একটা নির্বাচিত সরকারের দ্বারা পরিচালিত হয় এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আইন শৃঙ্খলা রাজ্যের দায়িত্বে থাকে। সে জায়গা থেকে যদি কোনো ভিন রাজ্যে সিআইডি আজকে তদন্তে যায়, তাহলে সেক্ষেত্রেও তো সিআইডিকে সেই রাজ্যের পুলিশকে জানিয়েই যেতে হয়, এটাই তো প্রোটোকল। এবারে এই এসওপিটাকে না মানার জন্যই তো গন্ডগোল হয়েছে, এর জন্য তো সরাসরি ইডি দায়ী। আজকে যদি শেখ শাহজাহান পালিয়ে গেছে, এর দায় কার? এর দায় হচ্ছে সম্পূর্ণভাবে ইডির। কারণ ইডি, রাজ্য সরকার, রাজ্য পুলিশ কাউকে না জানিয়ে মাতব্বরি করে নাটক করতে মিডিয়াকে দলবল বাগিয়ে বগলদাবা করে নিয়ে গেল। রাজ্য পুলিশ ন্যাজার থানাকে যদি একটু জানাতো, তাহলে আজকে শেখ শাহজাহানকে নিয়ে এত জলঘোলা করার দরকার হতো না। আসলে ইডি সিবিআই এর তো তদন্ত করাটা কোনো মুখ্য উদ্দেশ্য নয়, মুখ্য উদ্দেশ্য ড্রামা তৈরি করা এবং একটা নাটকীয় পরিবেশ তৈরি করা। আজকে দেখুন, যে কেউ যদি শুনতে পায় যে তাকে ধরতে কেউ আসছে বা এসেছে, সে তো স্বাভাবিকভাবেই পালিয়ে যাবে। তো সেক্ষেত্রেই তো দরকার ছিল পুলিশের ধরায় সহযোগিতা করতো ইডি সিবিআই কে। সেটা না করে ইডি সিবিআই নিজে মাতব্বরি করে গিয়েই তো আজকে জলঘোলাটা করেছে। এর দায় সরাসরি ইডি সিবিআই এর, কিন্তু তবু রাজ্য পুলিশ প্রশাসন সদাই তৎপর। অন্যায়ের সঙ্গে নো টলারেন্স, জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী মামাটি মানুষের সরকার। তো তৃণমূল সরকারের তরফ থেকে কখনো শেখ শাহজাহানকে প্রোটেকশন, আশ্রয় দেওয়ার তো কথা বলাই হয়নি, উল্টে তাকে ধরার জন্য ডিজি থেকেও পরিষ্কার সুস্পষ্ট বার্তা ছিল।
ছিল। এবারে প্রশ্ন হচ্ছে নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মাল্যরাও পলাতক, তাদের কি আর মোদী চাইলেই ধরে আনতে পেরেছে? তো পারেনি মানেই কি মোদী তাহলে এই নীরব মোদী, মেহুল চোকসি বা বিজয় মাল্যকে শেল্টার দিয়ে রেখেছে? বা দাউদ ইব্রাহিমকে মোদী ধরতে পারেনি, তাহলে কি শেল্টার দিয়ে রেখেছে মোদী? ঘটনাটা সেটা নয়। যেভাবে মোদী নীরব মোদী, মেহুল চোকসি বা বিজয় মাল্যকে ধরার চেষ্টা করছে, ধরতে পারছে না, সবকিছুই 19 সাল থেকে শুনছিলাম, ঠিক সেভাবেই রাজ্য পুলিশ প্রশাসন চেষ্টা করছে শেখ শাহজাহানকে ধরার, ধরতে পারছে না। কিন্তু এটাই ঘটতো না যদি ইডি সিবিআই পাকামো মেরে নিজের মতন করে না গিয়ে রাজ্য সরকারের পুলিশকে জানিয়ে যেত, তাহলে এত জলঘোলা হতো না। বেশ, আমি আসবো অবশ্যই ক্রস ডিসকাশন পড়বে, কিন্তু জয়দেব বলছেন যে এটা ইডির আগ বাড়িয়ে তদন্ত করতে যাওয়ারই ফল, আর সেই কারণেই শাহজাহান পালিয়ে গিয়েছেন এবং শাহজাহানকে আর তাঁর তাজমহলে ফিরিয়ে আনা যাচ্ছে না। আমি সুদীপ্তার কাছে যাব, সুদীপ্তা রায়চৌধুরী মুখোপাধ্যায়ের কাছে যাব, তবে একটা শব্দ বন্ধে আমি একটুখানি আপত্তি জানাচ্ছি, সেটা হচ্ছে মিডিয়াকে বগল দেওয়া। মিডিয়াকে বগল দেওয়া করতে হয় না, মিডিয়া যেখানে খবর থাকে সেখানেই খবর করতে মিডিয়া সেখানেই উপস্থিত হয়ে যায়, সেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। যেমন তদন্তের দায়িত্বটা তদন্তকারীদের, কিন্তু রাজ্য পুলিশ জানতে পারে না। রাজ্য পুলিশ অন্ধকারে, মেজর থানা অন্ধকারে, অথচ মিডিয়ার সব অভিযান, মিডিয়ার সব সাংবাদিক বন্ধুরা সেখানে পৌঁছে যায়। তাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সাংবাদিক, মিডিয়া এরাই চালায়, রাজ্য পুলিশের দরকার নেই। এখন শুধু রাজ্য পুলিশের ব্যর্থতা, রাজ্য সরকারের ব্যর্থতা করে হইচই করে লাভ কি আছে? বেশ, কিন্তু তবুও 12 দিন ধরে অধরা শেখ শাহজাহান। তবে একটা বিষয় অবশ্যই উল্লেখ করবো। আচ্ছা, সুদীপ্তার বক্তব্যের পরে, সুদীপ্তা 2 মিনিট আপনার। আমি শুনলাম সকলের বক্তব্য। আপনি প্রথমেই শুরুটা করেছেন অস্বস্তি দিয়ে, এটা দেখে রাজ্য সরকারের অস্বস্তি। যদি কোনো মানুষ অস্বস্তিতে পড়ে, তার অ্যাটিটিউডে সেটা ফুটে ওঠা উচিত। সে তখন বলবে যে আমি এটা আমার ব্যর্থতা, আমার সরকার আছে এবং আমারই রাজ্যের একজন আমার দলের সঙ্গে সরাসরি যুক্ত একজন ব্যক্তি, তিনি এমন কোনো কাজ করেছেন যেটা আইন বিরোধী, আইন বিরুদ্ধ, যার জন্য তাকে কেন্দ্রীয় সংস্থা তার দ্বারস্থ তার কাছে পৌঁছতে হয়েছে, এবং তারপরেও সে যে তাকে সহযোগিতা করেনি, এর জন্য রাজ্য সরকার হিসেবে আমি নিজের ব্যর্থতা স্বীকার করছি অথবা লজ্জিত বোধ করছি। আমরা এরকম কোন স্টেটমেন্ট পাইনি। তো আপনার মুখে, আপনার কথা আপনি শান্তম দা তৃণমূলের মুখে আপনার বক্তব্য বসাচ্ছেন, আমার এখানে আপত্তি আছে। তৃণমূল লজ্জিত নয়, এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, তৃণমূল প্রথম থেকেই বলে এসেছে যে the whole thing is political vendetta। যদি পলিটিক্যাল vendetta হয়, আমার বাড়িতে ধরুন কালকে কলকাতা পুলিশ আসতেই পারে, আমার বাড়িতে অনেক কিছু আছে ইত্যাদি, বা রঞ্জন বাবুর বাড়িতে কালকে পৌঁছে যেতে পারে, আমরা কি করব? উইথ আ কাপ অফ কফি আমরা বলবো যে হ্যাঁ আসুন বাড়িতে দেখুন আমার বাড়িতে কিছু আছে কিনা খুঁজে নিন। পলিটিক্যাল vendetta তো, পালিয়ে যাব কেন? আমি এই কথাও বলতে শুনেছি একজন মাননীয় মন্ত্রীকে, তিনি একটি মহিলাও বটে। মহিলা শব্দটা কেন ব্যবহার করলাম? কারণ মহিলারা একটু সংবেদনশীল হবে, একটু বুদ্ধিমতী হবে, এটা লোকে আশা করে। সেই মাননীয় মন্ত্রী বলছেন যে এটা পদ্ধতিগত কিছু ভুল ছিল ইডি সিবিআই এর, তাই জনরোষ আছড়ে পড়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের গ্রামের মানুষ জানে, এতটাই তারা, যদিও শিক্ষকতা করার সুযোগ পান না, নিজেদেরকে বেল্টের বাড়ি মারতে হয়, কিন্তু তৎসত্ত্বেও গ্রামের মানুষ জানেন যে কোন পদ্ধতিতে কিভাবে কেন্দ্রীয় সংস্থা তদন্ত করলে পরে সেটা সঠিক হয়, এবং সেখানে জনরোষ কিভাবে এসে পড়ে সেটাও জানা যায় না। এটা গেল। দ্বিতীয় শেষ কথা আমার বলে আমি শেষ করছি, একজন লোক যে কিনা অন্তরিক্ষে বসে ভিডিও বার্তা পাঠাচ্ছে, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ, রাজ্য পুলিশ এত 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 অ্যাক্টিভ যে তারা তাকে এখনো ধরতে পারছে না। আজকে সে গতকালকে সে প্রপোজাল দিয়েছিল তার লয়ারের মাধ্যমে যে সে এই কেসটার সঙ্গে হাইকোর্টে যুক্ত হতে চায়। পরবর্তীকালে সে মাইন্ড চেঞ্জ করলো, নিজেরই তো মাইন্ড ফেলুদার মতো আমারই তো মাইন্ড চেঞ্জ করলাম, তো সেই মাইন্ড চেঞ্জ করে বলে না আমি যুক্ত হতে চাই না। ইয়ার কি হচ্ছে? রাজ্য সরকারের মুখ বলে যদি কোনো বস্তু সত্যি থাকতো,
সারা ভারতবর্ষের কাছে যে বাংলার মুখ পুড়ছে এই রাজ্য সরকারের জন্য শুধুমাত্র। বেশ বেশ বেশ, আমি সুদীপ্তার বক্তব্যের প্রথম যে অংশটি সেই অংশটির উত্তর দেব অবশ্যই। আমি রাজ্য সরকার কি ভাবছে কিংবা তৃণমূল কংগ্রেস কি ভাবছে সেই বিষয়ে কিছু বলতে পারবো না, তবে একজন সাংবাদিক হিসেবে এটুকু মনে হয়েছে, সংবাদকর্মী হিসেবে এটুকু মনে হয়েছে যে লোকসভা নির্বাচনের আগে এটা একটা নতুন অস্বস্তি। অর্থাৎ এই যে 12 দিন ধরে একজন ধরা পড়ছে না, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়ে রয়েছে, তার সঙ্গে রাজ্য পুলিশের ব্যর্থতা জড়িয়ে থাকছে, অর্থাৎ রাজ্য পুলিশ ধরতে পারছে না তাকে, কিন্তু তাকে দেখা যাচ্ছে প্রাক্তন বাম বিধায়ক নেজাটের তিনি বলছেন যে তাকে নৌকা পেরিয়ে যেতে দেখা গিয়েছে এবং বাজারেও তাকে দেখা গিয়েছে, অর্থাৎ শেখ শাহজাহানকে দেখা গিয়েছে, এরকমটাই দাবি করেছেন তিনি। একটি সংবাদ মাধ্যমকে তিনি সেই সাক্ষাৎকারটিও দিয়েছেন, বাইটটিও দিয়েছেন, সেই কথাটিও বলেছেন সেক্ষেত্রে। সুতরাং সেই জায়গা থেকে এরকম দাবি যখন উঠছে তখন রাজ্য পুলিশের ব্যর্থতা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো বেশ খানিকটা অস্বস্তির বিষয়। যে কোনো রাজনৈতিক দলের কাছে সেটা অস্বস্তির বিষয় হতে পারে। এরকম কোনো অফিসিয়াল বক্তব্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়নি, এটা আমার বক্তব্য। হ্যাঁ, আমি এই এক লাইনার দিয়ে নিচ্ছি। আপনি যেটা বললেন সেটা যে কোনো রাজনৈতিক দলের জন্য অস্বস্তিকর, একটা পলিটিক্যাল গ্যাং এর জন্য তো তৃণমূল তো একটা পলিটিক্যাল গ্যাং, অস্বস্তি কিসের? বেশ বেশ বেশ, আমি ডক্টর দেবশ্রী ভট্টাচার্যের কাছে যাবো 2 মিনিটের জন্য, আনইন্টারাপ্টেড। শুভ সন্ধ্যা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। দেখুন, আপনি যদি সিরিজ একটা নভেল কি করে তৈরি, নভেলের মানে কনসেপশনটা কি জানেন তো? নভেলের কনসেপশন হচ্ছে সিরিজ অফ ইভেন্ট, মানে পরপর যদি সাজিয়ে যান সেটাকে যখন জোড়া লাগানো হয় দ্যাটস কল নভেল। আপনি যদি পুরো ঘটনাটা একটার পর একটা জোড়া লাগেন কি দাঁড়ায় বলুন তো? প্রথমত হচ্ছে এই তত্ত্বটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এটা নয়, আমাদের আইপিসি বা সিআরপিসি তে কোথাও বলা নেই যে লোকাল পুলিশ স্টেশনকে ইনফর্ম করতেই হবে। কারণ তাতে তো লোকাল পুলিশ স্টেশনের সাথে যদি যার এগেনস্টে রেইড করতে যাচ্ছে তার যদি কোনো নেক্সাস থাকে সেটা ডিসক্লোজ হয়ে যেতে পারে। এটা যদি স্টেট টু স্টেট করে বা স্টেটের পুলিশ, ধরুন সিআইডি যখন করছে আরেকটা থানায়, তাও একই রুল অ্যাপ্লিকেবল। সো কোথায় লিগাল কম্পালশন কোথাও নেই, কিন্তু তারা রেইড করার পরে সেটা জানিয়ে দেয়। কিন্তু আবার উল্টো দিকটা দেখুন, আরেকটা দিক যে ইডি একটা ইনভেস্টিগেশনে গেছে, তার কাছে ডেফিনেট কিছু খবর ছিল, ডেফিনেটলি কিছু খবর ছিল, সার্চ সিজার এটসেট্রা হতে পারতো। সেটা ঘটনাচক্রে বাস্তবায়িত করা যায়নি, তার জন্য একটা প্রবল একটা প্রত্যাঘাত এসছে এবং হিংস্র প্রত্যাঘাত অবশ্যই। কিন্তু তারপরে দেখুন 12 দিন হয়ে গেল, ইডি চুপ। যদি সার্চ অ্যান্ড সিজারের মোটিভ নিয়েই এবং তার কাছে নির্দিষ্ট তথ্য আছে সেটা নিয়েই যদি ইডি যায়, তাহলে তো সে জিনিসপত্র এই 12 দিনে সব হাফিজ করে ফেলবে। তার যে সূত্র, যে ডেফিনেট ইনফরমেশন বিরুদ্ধে যাচ্ছে, পরের দিন কেন ইডি গেল না, 4 বার কেন ইডি গেল না, আরো ফোর্স নিয়ে পরের দিন কেন গেল না, সেই প্রশ্নটা রিমেন্স নিরুত্তর। আর স্টেটকে যতই ঢাকার চেষ্টা করুন, আমি তো দেখছিলাম এফআইআর কপিগুলো, দেখুন ইডি যে এফআইআরটা করবে, রেজিস্টার করানোর জন্য যে অ্যাপ্লিকেশনটা দিয়েছিল, তাতে সেটাও তো পাবলিক ডোমেইনে অ্যাভেলেবেল। ওরা বলেছিল 307, আমরা সবাই জানি 307 আইপিসি সেকশন কি, অ্যাটেম্পট টু মার্ডার। 333 মানে গ্রিভেন্স হার্ট টু দ্য পাবলিক সার্ভেন্ট অন ডিউটি। সেকশন 326 causes grievous hurt by means of instrument etc. 353 একটাও কিন্তু মামলা দেয়নি। এখন 307 যোগ করলো, কোর্ট যখন এটাকে বারবার ফেলছে। এই যে সদিচ্ছার অভাব, অর্থাৎ ইডি তাকে রেড করতে গিয়ে কোথাও কিছু ভুল করে, টেকনিক্যালি হোয়াট এভার, কারণ টেকনিক্যালি ভুল করেনি এটা কিন্তু সবাই, মানে যারা আইনজ্ঞ তারা বলছে। প্লাস সেই দিনই বনগাঁয় একটা ঘটনা হয়েছে, লোকাল থানার এসপি কে জানানো সত্ত্বেও ইডির উপর আক্রমণ হয়েছে। বলে ওই যুক্তি খাটে না, যেটাকে সাদা কালো বলা, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি মানে একদম ট্রান্সপারেন্ট পলিটিক্যাল একটা ইস্যু হতে পারে। কিন্তু এই যে বারবার এদের প্রোটেকশন করা, অনেকে বলছে এরা বাম দল থেকে এসছে, বাম, এবং এটাও ঠিক, এরা বামপন্থী পিরিয়ডে এরা ছিল, পার্টির মধ্যে না থাকলেও পার্টির একটা আঙ্গনের মধ্যে ছিল। কিন্তু তারা যদি অপরাধ করে থাকে বামপন্থী দল থেকে এসে, তাহলে ফার্স্ট কাজ ছিল এই 11 বছরের শাসনে তাদের অ্যারেস্ট করা। তাদের অ্যারেস্ট না করে তাদের জনপ্রতিনিধি করে দেওয়া হলো। এই যে ঘটনাগুলো, এবং যদি ইডিকে যদি ওইভাবে একটা জনরসের একটা বারবার একটা তুলে দেওয়ার চেষ্টা করছিল, এবং এই যে ব্যাখ্যাগুলো যে লোকাল থানাকে জানায়নি, এগুলো প্রথম দেওয়ার চেষ্টা করছিল। পরবর্তীকালে যখন বিভিন্ন স্তর থেকে বলা গেল যে বনগাঁও তো 2-3 বার এসপি কে জানানো হয়েছে, মেইল করা হয়েছে, এরা বোধহয় 8:30টার সময় সেদিন করেছে, একটু পরে করেছে মেইলটা, সেটা এসপি স্বীকারও করেছে বসিরহাটের। কিন্তু এইগুলো করার পরও
এই ঘটনা সারা ভারত, পশ্চিমবঙ্গ তো জেনে গেল, আমরা টিভিতে বসে জানলাম, লোকাল পুলিশ থানা জানলো না, লোকাল পুলিশ ব্যাপারটা করতে এলো না, কেন এলো না? এই প্রশ্নটাই তো আমাদের, যে ললেসনেসটা তৈরি হচ্ছে। এবং আরেকটা কথা, জাস্ট আমাকে 10 সেকেন্ড সময় দেবেন, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেকের হোম মিনিস্ট্রি আছে তো, তারা শুধু রিপোর্ট চেয়েছে, তারা কেন একটা চিঠিতে শোকজ করে জানতে চাইলো না যে কেন এই পরিস্থিতিতে আর্টিকেল 355, একজন বলছিল আর্টিকেল 355 জারি করা হবে না, এইটা স্টেটের কাছে অ্যাটলিস্ট জানতে যাও, কিন্তু চাওয়া হয়নি। 12 দিন পরে যে ডেফিনেট ইনফরমেশন নিয়ে গেল, 12 দিনে চুপ করে এলো ইডি। তার মানে কি? তার মানে হচ্ছে একটা কোনো আনপ্ল্যান্ড, মানে বোঝা যাচ্ছে নাকি? তোমার যদি সত্যি ডেফিনিট খবর থেকে যাবে, সেই দিন রাত্রি যাবে, 5 বার যাবে, পরের দিন যাবে, আরো বেশি ফোর্স নিয়ে যাবে, কোর্টের অর্ডার নিয়ে যাবে দরকার পড়লে। একদমই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আলটিমেটলি যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, বিচারপতি জয় সেনগুপ্ত আজকে যে নির্দেশটি দিয়েছেন, সেই নির্দেশে এরকমটাও বলা হয়েছে যে, আমি একটু আগেই উল্লেখ করলাম যে এই যে বিশেষ তদন্তকারী দল বা সিট, সেখানে ন্যাজার থানার কোনো পুলিশ আধিকারিক বা কর্মী থাকতে পারবেন না। অর্থাৎ আদালতের এই ধারণাটাই হয়েছে যে ন্যাজার থানা এই ব্যাপারটাকে ঘেঁটে দিতে পারে। আমি একদম এই শব্দটাই ব্যবহার করলাম, কোর্টের কাছে এটাই ধারণা হয়েছে। কোর্টে লোকাল থানার ভূমিকাটাই হচ্ছে অত্যন্ত ফিশি, তার জন্যই তাকে এক্সক্লুড করেছে পুরো ঠিক ঠিক এই জায়গাটা থেকে আমি ক্রস ডিসকাশন শুরু করবো। জয়দেবেরও অনেক কিছু বলার আছে, আঙুল তুলেছেন কেতন, আঙুল তুলেছেন রঞ্জন, আমি আসবো অবশ্যই, কিন্তু ক্রস ডিসকাশনের আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে, সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো সেই বিরতিটা নিয়ে তারপর ফিরে আসছি, অবশ্যই আলোচনায় ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আরও একবার স্বাগত জানাই আমাদের প্যানেলিস্টদের, জয়দেব ঘর, ডক্টর দেবশ্রী ভট্টাচার্য, সুদীপ্তা রায়চৌধুরী মুখোপাধ্যায়, রঞ্জন বিশ্বাস এবং কেতন জয়সওয়ালকে আরও একবার স্বাগত। এবং যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে ন্যাজার থানার কোনো পুলিশ আধিকারিক বা কর্মী যাতে এই তদন্তের ভেতরে না থাকে, মানে সিট যে তদন্ত দুটি করবে, অর্থাৎ 3টি এফআইআর এর কথা বলেছিলাম, তো ন্যাজার থানায় 3টি এফআইআর হয়েছে, তার মধ্যে প্রথম দুটি, একটি হচ্ছে শতপ্রণোদিত মামলা পুলিশের, অন্যটি করে ইডি। এই দুটি মামলার তদন্ত করবে, অর্থাৎ গোটা ঘটনার তদন্তই করবে। কিন্তু শেখ শাহজাহানের বাড়ির যে কেয়ারটেকার, তিনি বলেছেন যে অবৈধভাবে তালা ভাঙা হয়েছিল ইত্যাদি ইত্যাদি, তাদেরকেই নিগ্রহ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, সেই বিষয়গুলির তদন্ত কিন্তু সিটের আওতাধীন থাকছে না। সুতরাং একদিকে যেমন প্রশ্ন উঠছে ন্যাজার থানার কার্যকারিতা নিয়ে, তাদের কাজকর্ম নিয়ে যেমন সন্দেহের একটা অবকাশ রয়ে যাচ্ছে, এবং সেই সন্দেহটা বিচারপতি জয় সেনগুপ্ত, হাইকোর্টের বিচারপতি, মহামান্য বিচারপতি, তিনিও কিন্তু নজর করেছেন, এবং তার নির্দেশে সেই বিষয়টিরও ইঙ্গিত রয়েছে। অন্যদিকে আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে। জয়দেব তার বক্তব্যে এই বিষয়টা বললেন না, যে ইতিমধ্যে প্রথমেই 2জনকে এবং তারপরে আরও 3জনকে, মানে মোট 5জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি লাগাতে বলা হয়েছিল আদালতের তরফ থেকে, আদালতের নির্দেশ ছিল, সেই সিসিটিভি লাগানো হয়েছে, তাতে নজরদারি হচ্ছে কিনা সেটা জানা নেই, কিন্তু সিসিটিভি লাগানো হয়েছে। সিসিটিভি ক্যামেরা, 10টি সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে শেখ শাহজাহানের বাড়ির চারদিকে, কারা আসছে যাচ্ছে ইত্যাদি ইত্যাদির দিকে নজরদারির জন্য। তার যে বাজারটি রয়েছে, সেই বাজারটিতেও সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। কিন্তু এত নজরদারির পরও নজর এড়িয়ে যাচ্ছে। এদিকে সিপিআইএম নেতা দাবি করছেন যে শেখ শাহজাহানকে এলাকায় দেখা যাচ্ছে। তাহলে কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা ঠিকঠাক, যথাযথ, সঠিক? দুটির মধ্যে একটি ভুল একটি ঠিক হলে আমরা জানতাম যে সেটাকে ব্যাকরণের ভাষায় বলা হয় সঠিক। তো সঠিক কোনটা, সেইটা জানতে চাইছে এই মুহূর্তে জনতা। আমি রঞ্জন আঙুল তুলেছিলেন, আমি রঞ্জনের দিকে যাব। রঞ্জন, ক্রস ডিসকাশন পর দেখুন, যত ইডি এবং সিবিআই এর যে তদন্ত চলছে, আপনারা লক্ষ্য করে থাকবেন যে আগে যে তদন্ত প্রক্রিয়া চলছিল, আমরা কি দেখেছিলাম, যখন ইডি সিবিআই কৃষ্ণনগরে গিয়েছিল, জীবন কৃষ্ণ সাহা পাঁচিলে, তার মোবাইল পুকুরে, ইডির আধিকারিকদেরকে পুকুরের জল ছেঁচে তার মোবাইল বার করতে হয়েছিল। আমরা তো মনে করি যে ইডির আধিকারিকরা প্রহিত হয়েছে, আক্রান্ত হয়েছে, কিন্তু অনুব্রত মণ্ডলের মতো তো ওই শাহজাহান এসএসকেএম এ গিয়ে বিশাল আকার দেহ নিয়ে শুয়ে পড়ছে না। আর অনুব্রত মণ্ডলকে যেমন পিজির ডাক্তাররা লিখে দিচ্ছিল অন্ডকোষে পুঁজ জমেছে, শাহজাহানের ক্ষেত্রে সেটা হচ্ছে না। তৃণমূল কংগ্রেস শাহজাহানের ক্ষেত্রে কিছুটা ডেকোরাম মেনটেন করেছে। আপনারা এই যে তদন্ত প্রক্রিয়া যতদিন ধরে ইডি সিবিআই চালাচ্ছে, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে দেখুন, কয়েকবার
একাধিকবার ডাকার পরেও তিনি বারবার সেই শেল্টার নিতেন পিজিতে গিয়ে। আপনারা দেখুন জীবন কৃষ্ণ সাহা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের জামানায় যারা শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, বারবার তাদেরকে ডাকার পরেও কেউ এসএসকেএম এ চলে যাচ্ছে, কেউ মেডিকেল কলেজে চলে যাচ্ছে, কেউ শেল্টার নিচ্ছে। শাহজাহানের সঙ্গে শাহজাহানের সেখানকার তৃণমূল কংগ্রেস বা সেখানকার পুলিশের কাছে নিশ্চয়ই ইনফরমেশন ছিল যে ইডি সিবিআই এর আধিকারিকরা আসছে। তার কারণ ইডির আধিকারিকরা সকাল 7টা নাগাদ 7:30 নাগাদ যখন যায় তার বাড়িতে তালা চাবি থাকে। 1 ঘন্টা ধরে ডাকার পরেও সেখান থেকে যখন কোনো রিপারকেশন বা রিয়াকশন না পেয়ে সিআইএসএফ এর জওয়ানরা যখন সেই তালা ভাঙতে যায়, তখন একটা পরিকল্পনা মাফিক প্রথমে মহিলাদেরকে এগিয়ে দেওয়া হয়, তারপরে সেখানকার তৃণমূল কংগ্রেস হোক বা শাহজাহানের অনুগামী হোক, তৃণমূল কংগ্রেস তো ব্যক্তিতান্ত্রিক দল, কিছু মমতা বেশ, এটা 12 দিন আগের অভিষেক ঘটনা, বন্দ্যোপাধ্যায়ের রাইট? অনুগামী আছে, কিছু শাহজাহানের অনুগামী বেশ, আছে। খুব পরিকল্পিতভাবে ইডি আধিকারিকদের প্রথমে মহিলা প্রভোগ করা হয়, সিআইএসএফ দেরকে প্রভোগ করা হয়। সিআইএসএফ রা যে রেজিস্ট্যান্স দেখিয়েছে, ওখানে তাদের হাতে AK-47 ছিল, তারা AK-47 যে কোনো মুহূর্তে চালিয়ে দিতে পারত। এবং তৃণমূল কংগ্রেস এটাই চাইছিল, যেন তেন প্রকারে সিআইএসএফ জওয়ানদেরকে প্রভোগ করে যদি ওখানে একটা সিচুয়েশন তৈরি করা যায়, হিংসার বাতাবরণ তৈরি করা যায়, তাহলে আবার হিন্দু মুসলিম কার্ড দেখুন, বিজেপির এজেন্সি, আমরা কোর্ট আমাদের আটকাতে পারছি না, আমরা এইভাবে মুসলিমদের উপর অত্যাচার ইডির তরফ থেকে এবং রঞ্জন, ঠিক আমি দুটো বিষয় বলবো, দুটো বিষয়, আবার লোকসভা নির্বাচনের আগে হয়ে যেত। বুঝতে পারছি, দ্বিতীয় কেস হচ্ছে দুটো কথায় বিষয়। কথায় 355 বিজেপি সহিষ্ণু রাজনৈতিক দল। বিজেপি সারা ভারতবর্ষে 14টা প্রদেশে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে। ওই কথায় কথায় রাষ্ট্রপতি শাসন জারি করে দেবো, সিআইএসএফ বা ইডি আধিকারিকরা প্রহিত বলে, আমরা কোর্টের অর্ডার, যে কোর্ট অর্ডার দিয়েছে সেই অনুযায়ী আমরা যাব। নিঃসন্দেহে শাহজাহানকে আড়াল করে রাখা হচ্ছে, রাজ্য পুলিশে আড়াল করে রেখেছে। এর আগে আমরা সারদা তদন্তের ক্ষেত্রে কি দেখেছি, সিট গঠন হয়েছিল, সিটের মাথায় কে বসেছিল? রাজীব কুমার বসেছিল। রাজীব কুমারকে যখন সিবিআই আধিকারিক ধর্ণা জিজ্ঞাসাবাদ করতে গেল, সে কি হলো? আমরা দেখতে পেলাম মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় বসে গেলেন, বললেন রঞ্জন বলছেন কথায় কথায় 355-356 নয়, রাইট? কেতন একটু আগে 355-356 কথা বলেছিলেন, রঞ্জন তারই উত্তর দিয়েছেন যে কথায় কথায় 355-356 কথা আমরা ভাবি না, কারণ এতগুলো নির্বাচিত সরকার রয়েছে। খুব সত্যি কথা, সামনেই লোকসভা নির্বাচন রয়েছে। এখন যদি রাষ্ট্রপতি শাসন বা এই ধরনের বিষয়গুলোকে লাগু করতে হয়, তাহলে বেশ খানিকটা অসুবিধা হবে ভোট করতে পশ্চিমবঙ্গে। আমি কেতনের কাছে যাব, সেটা হচ্ছে যে আপনি আঙুল তুলেছিলেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে এটাও বলবো যে দেবর্ষী ভট্টাচার্য একটু আগে বলছিলেন যে সিট কেন এই 12 দিনের মধ্যে একবারও তারা গেল না, শুধুমাত্র মামলা করে একটি এফআইআর করে তারা চুপ করে বসে রইল, কোর্টের অর্ডার নিয়ে তারা আবার যেতে পারতো, ফোর্স নিয়ে যেতে পারতো। কেতন, বিজেপির প্রতিনিধি রঞ্জন বাবুর কথাগুলো থেকে আমি 3টে শব্দ নিলাম, এবার এই শব্দ নিয়েই বলছি। প্রথমটা হচ্ছে পরিকল্পনা। এই যে পরিকল্পনা, এত ডায়লগ দিয়ে তো লাভ নেই, এ তো সবাই বুঝতে পারছে যে তৃণমূলের পুলিশ শাহজাহানকে ধরবে না বা শাহজাহানের দুষ্কৃতীরা ইডিকে রেড করতে দেবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ইডি সেখানে মার খেলো, কেন্দ্রীয় বাহিনী মার খেলো, ফিরে আসলো, তারপরে 12 দিন শুয়ে গেল, ঘুমিয়ে গেল। এখানে তো সেখানে থাকতে পারতো, সিআরপিএফ এর তো ট্রেনিং আছে রেজিস্ট্যান্স করার, রিইনফোর্সমেন্ট আনালো না কেন? সল্টলেক থেকে সিআরপিএফ ক্যাম্প থেকে লোক যেতে কতক্ষণ লাগতো? ওখানে বিএসএফ এর লোক ছিল পরে, ওখান থেকে আনাতে কতক্ষণ লাগতো? এগুলো নাটক, এটা কি পরিকল্পনা না? এবার হচ্ছে শেল্টার নিয়ে মানে বলছিল যে কেষ্টমন্ডল কোথায় শেল্টার নিয়েছে, ও কোথায় শেল্টার নিয়েছে, মানে উনি কি ইঙ্গিত দিতে চাইছে যে ওগুলো শেল্টার হচ্ছে নিরাপদ শেল্টার না? শুভেন্দু অধিকারের মতো বিজেপিতে চলে যাও, ছেলেদের জন্য বিজেপি হচ্ছে সব থেকে নিরাপদ শেল্টার। যেরকমটা এ চলে গেছে না, কি বলে আপনাদের যে ভাইপো, মানে শরদ পাওয়ারের ভাইপো চলে গেছে না, অজিত পাওয়ার চলে গেছে বিজেপির মতো নিরাপদ শেল্টারে। তো চোরেদের নিরাপদ শেল্টার হচ্ছে বিজেপি। আর তৃতীয় হচ্ছে সহিষ্ণু। এই যে সহিষ্ণুর হঠাৎ করে যে সহিষ্ণু হওয়া যে নাটক দেখাচ্ছে, এই 355-356 ডায়লগ তো আমরা প্রত্যেক দিন, প্রত্যেকটা সপ্তাহে, প্রত্যেক মাসে বিজেপির নেতাদের মুখেই তো শুনেছি। সেই জন্যই আজকে প্রশ্নটা করা যে এতগুলো বাতেলা দিয়ে বাজার গরম করার জন্য এগুলো কথা বলতেন যে আমরা রাষ্ট্রপতি শাসন লাগিয়ে দেবো, কিন্তু আজকে যখন উপযুক্ত একটা সময় এসেছে, উপযুক্ত একটা কেস হয়েছে, বলুন না, এর থেকে বেশি কি আমরা কি আশা করতে পারছি? কেন্দ্রীয় বাহিনী মার খাচ্ছে, সেখানে অমিত শাহর মুখে একটা কথা নেই, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কোনো কথা নেই, কোনো অ্যাকশন নেই। তো আমরা তো আর বাতেলা দিয়ে তো চলবে না। পশ্চিমবাংলার মানুষ আজকে অ্যাকশন খুঁজছে। কোথায় অ্যাকশন? শুধু বাতেলা দিয়ে কতদিন চালাবেন? আপনাদের এই যে ষড়যন্ত্র, আপনাদের এই যে জোট, আপনাদের এই যে সেটিং, এটা মানুষ তো বুঝতে পারছে।
পরিকল্পনা, হয়তো ষড়যন্ত্র, পুলিশ সহিষ্ণুতা, দ্বারা হবে না, রাইট রাইট CBI রাইট, দ্বারা বেশ হবে না। বেশ বেশ বেশ, পরিকল্পনা, সহিষ্ণুতা, ষড়যন্ত্র, নানান শব্দাবলী উঠে আসছে। আমি একটু জয়দেবের কাছে যাব। জয়দেব। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আসছি সুদীপ্তা, আসছি। জয়দেব। না, আপনার কথা অনুযায়ী মহামান্য হাইকোর্টের ন্যাজাট থানার ওপরে ভরসা নেই, আর বিজেপি মুখপাত্রর তো সিটের মাথায় যারা আছে তাদের ওপরেও ভরসা নেই। তার মানে সম্পূর্ণভাবে আমাদের যে রাষ্ট্রীয় পরিকাঠামো, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, তার কোনো কিছুতেই ভরসা নেই। মানে মোদিময় পরিকাঠামো হবে, মোদি সবার মাথায় থাকবে, অমিত শাহ সবার মাথায় থাকবে, শুভেন্দু অধিকারী মাথায় থাকবে, তবেই নির্ভরযোগ্য হবে। মানে ন্যাজাট, আমাদের যদি একটা জুরিসডিকশন বলে শব্দ আছে, সেই জুরিসডিকশনে লোকাল থানার ওপর ভরসা না রাখাটা কিন্তু একটা বিপজ্জনক, মারাত্মক একটা মানে এটা একটা মানে বিরাট ব্যাপার। আমরা যদি লোকাল থানার উপরে ভরসা না রাখি, তাহলে সেই সমগ্র অঞ্চলের শান্তি শৃঙ্খলা সবকিছু কিন্তু আর লোকাল থানার উপর থাকে না। যদি কেন্দ্রীয় নেতৃত্ব বা মহামান্য হাইকোর্ট, যেটা আপনাদের কথার মাধ্যমে উঠে আসছে, যে ন্যাজাট থানা নেক্সাস করবে এবং তার উপরে ভরসা রাখা যাবে না, তারা দুষ্কৃতি বা দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত, তাহলে কিন্তু আইন শৃঙ্খলা আগামী দিনে ন্যাজাট থানাকে দায়ী করা যাবে না। জয়দেব, এক মিনিট একটুখানি আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ জয়দেব, আদালতের যে নির্দেশ, সেই নির্দেশটি নির্দিষ্টভাবে বলা হয়েছে এই মামলায়, এই দুটি মামলায় বিশেষ তদন্তকারী দল তারা তদন্ত করবেন। সিটের এই দলের মধ্যে ন্যাজাট থানার কোনো পুলিশ কর্মী বা আধিকারিকরা থাকবেন না। সামগ্রিকভাবে ন্যাজাট থানার যে জুরিসডিকশন সেখানে থাকবেন না কেন? সেখানে অবশ্যই থাকবে। সন্দেশখালীতে কোনো একটা বিরাট কিছু অঘটন ঘটায়, তাহলে ন্যাজাট থানা দায়ী নয় তো? যদি আইন শৃঙ্খলার পরিস্থিতিতে শেখ শাহজাহানের দলবল অনুগামীরা একটা আইন শৃঙ্খলার অবনতি তৈরি করে, তার দায়িত্ব তাহলে মহামান্য হাইকোর্টের, এবং তার দায়িত্ব ন্যাজাট থানার নয়, রাজ্য পুলিশ প্রশাসনের নয়। কারণ রাজ্য পুলিশ প্রশাসন এবং ন্যাজাট থানাকে এর সঙ্গে সংযুক্ত রাখছে না। তাহলে শেখ শাহজাহান কর্তৃক যদি কিছু ঘটনা ঘটে যায়, তার দায় কে নেবে? একটা থানাটা কি জুরিসডিকশনের মধ্যে আমরা থানাকে অবজ্ঞা করতে পারি? থানার প্রতি অবজ্ঞা বা অনাস্থা করা মানে কিন্তু আইন শৃঙ্খলার প্রতি আঙুল তুলে দেওয়া। আর বিজেপির মুখপাত্র তো সিটের মাথায় যারা বসে আছে তাদেরকেও সন্দেহের চোখে দেখছে। তার মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ধাজ্জিয়া উড়িয়ে দাও। সিটের মাথায় দুজন আছেন, একজন রাজ্যের তরফে, রাজ্য পুলিশের তরফে, একজন সিবিআই এর তরফে। বাবু তো বললেন যে যারা সিটের মাথায় বসে থাকেন তারা নাকি সব অপদার্থ, তারা নাকি সব দুর্বৃত্তায়ন। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, লোকাল থানাকে কি এইভাবে এড়িয়ে যাওয়া যায়? লোকাল থানা, জয়দেবের আপত্তি, ন্যাজাট থানাকে কেন এড়িয়ে যাওয়া হচ্ছে? জয়দেবের আপত্তি, লোকাল থানায় সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ঠিক রাখে। তৃণমূলের মঞ্চে বসে থানা যখন মানে আপনার কাছে প্রমাণ আছে। এক মিনিট জয়দেব, এক মিনিট জয়দেব, এক মিনিট সুদীপ্তা কি বলছেন সেটা শুনুন। ক্লোজ করুন, থানার আইসিওসি কে ক্লোজ করুন, সাসপেন্ড করুন। ভালো করে শুনুন, যদি ন্যাজাট থানার আইসিওসি দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত মনে হয় তাদের ক্লোজ করুন, সাসপেন্ড করুন, কিন্তু থানাকে সাইডলাইন করতে পারেন না। থানার সঙ্গে জড়িত কাউকে আপনারা করতে পারেন, কিন্তু থানাকে কি করে রাখতে পারেন আপনারা? নিশ্চয়ই প্রমাণ হয়েছে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে প্রমাণ হয়েছে যে ন্যাজাট থানার আইসিওসি এই দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত। এই গোটা তদন্তের নজরদারি আদালত নজরদারি করবে। থানাকে সাইড লাইনে রাখতে পারেন, তার আইসিওসি কে আপনারা সাসপেন্ড করুন, ক্লোজ করুন। তাহলে সেটা অবশ্যই এই মুহূর্তে জয়দেব গোটা বিষয়টি হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের নজরদারিতে চলবে তদন্ত। সুতরাং সেই তদন্ত কোন পথে যায় সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। এবং যে বিশেষ তদন্তকারী দল গঠন করে দেওয়া হয়েছে, তারা আগামী 12ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী রিপোর্ট জানাবেন এবং সেই শুনানি রয়েছে, সেদিনকে তদন্তের রিপোর্ট দিতে হবে। সেদিনকে বোঝা যাবে যে ঠিক কোন দিকে এগুচ্ছে তদন্ত, এর মধ্যে কি কি ঘটে সেদিকেও আমাদের নজর থাকবে। আমি অবশ্যই ডক্টর দেবর্ষী ভট্টাচার্যের কাছে যাব। জয়দেব, এক মিনিট, দেবর্ষী ভট্টাচার্যের কাছে যাবো। আমার মনে হয় নেটওয়ার্কের কোনো একটা সমস্যা হচ্ছে জয়দেবের। ডক্টর দেবর্ষী ভট্টাচার্যের কাছে যাব এই জায়গা থেকে। সেটা হচ্ছে যে একদিকে রাম মন্দিরের উদ্বোধন, সেই দিনকেই সংহতি মিছিল রাজ্যে, সেই দিনকেই শুভেন্দু অধিকারী রাম মন্দিরে পুজো দিতে চাইছেন, মানে
যেটি গিরিশ পার্কের রাম মন্দির, সেখানে জোড়াসাগর রাম মন্দির, সেখানে তিনি পুজো দিতে চাইছেন এবং মিছিল করতে চাইছেন। এই যে টক্কর পাল্টা টক্করের একটা ব্যাপার, এটা বেশ খানিকটা অস্বস্তির সৃষ্টি করবে কি রাজ্য সরকার যারা চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস, সেই দলের কাছেও কি এটা একটা অস্বস্তির বিষয় হয়ে দাঁড়ালো? আবার আদালত, বিজেপি এবার আদালতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে। দেখুন, আদালতে গেলেও মূল ইস্যুটা কি? দেখুন, মূল ইস্যুটা সবাই কিন্তু ধর্মকে জড়িয়ে রাজনীতি, রাইট, যেটা বিজেপি খুল্লা যা প্রকাশ্য এজেন্ডা সবে। আবার দেখুন, উল্টো যে সংহতি মিছিল, নিশ্চয়ই এটা সমর্থনযোগ্য। সংহতি মিছিল যদি কেউ করে, আমি সেটাকে কোনো অপরাধের মধ্যে পেরি না, কিন্তু সমস্যাটা কোথায়? সেখানেও কিন্তু ধর্মকে কিছুটা জড়িয়ে নেওয়া হলো। কি বলা হলো? যে কালীঘাটের মন্দির থেকে শুরু করে ওইখানে আশেপাশে চার্চ, গির্জা, অমুক তমুক আছে, সব ইনক্লুড করে। অর্থাৎ মানে মনে হচ্ছে এটা, যেহেতু বিজেপির যে উগ্র মানে ধর্মীয় যে সম্পৃক্তিকরণ, তাকে কমব্যাট করার জন্য ধর্মই বিকল্প, এইটা পলিটিক্যাল পার্টি, বেশিরভাগ পলিটিক্যাল পার্টি আমাদের দেশের মনে করছে। তার জন্যই তারা সংহতি মিছিলের আগে বলে দিচ্ছে অমুক মন্দিরে পুজো দেবো, অমুক গুরুদ্বারা, চার্চ সব ওখানে আছে। এখন প্রশ্ন হচ্ছে কি, ধর্ম তো আত্মায় থাকার কথা। এবং আমাদের যে কনস্টিটিউশনের প্রিএমবেলটা, আমরা প্রিএমবেলে কি বলেছি? আমরা একটা ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক দেশ। কিন্তু রাষ্ট্রের যে ভূমিকা আমি দেখছি, ধর্ম সবাই করবে। আর্টিকেল 25-26 অন্য কথা বলছে, কিন্তু অনেকে 25-26 দিয়ে কথা বলছে, 25-26 অন্য কথা বলছে। আপনার প্রপোগেশন অফ রিলিজিয়াস অ্যাক্টিভিটি, সেটাকে এনকারেজ করছে। কিন্তু এই যে রাষ্ট্রীয় সমর্থনে, এই যে রাষ্ট্রীয় উন্মাদনায়, আপনি দেখুন রাষ্ট্রীয় উন্মাদনায় কি একটা মন্দির করা হবে। রাষ্ট্রের কোনো ভূমিকাই রাখতে পারে না একটা মন্দির করা। একটা মন্দির না, রাম মন্দির করা হবে। আমি এইটুকু রঞ্জন আসছি আপনার কাছেও আসবো। হোয়াট এভার মে বি দ্য মন্দির, সেটা ডিপেন্ড করে। দেখুন, এই 90s বা এর আগে যখন ভাঙা হলো, তার আগে রামের প্রভাব কতটুকু ছিল বলুন তো? রাম রাম করে সবাই মাথা করছে, কতটুকু রাম রাম বলতো? যারা যে লোকাল দেবতা, দেখো হিন্দু ধর্মে তো এই স্বাধীনতাটা আছে যে প্রচুর দেবতা তৈরি করা এবং তাদের মতো করে দেবতা নিয়ে ভাবা, এটা বিশ্বাস মানুষের, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু হঠাৎ এই রামকে, কারণ রাম হচ্ছে ধর্ম যার যার রাম সবার, আসছি আপনাকে আমি সময় দেবো। দেবতা অনেক ছিল, প্রশ্ন সেটা নয়। কিন্তু এইটা অনেক পলিটিক্যাল ডিভিডেন্ড দিচ্ছে। কারণ দেখুন, যে দলটার 2টো সিট ছিল, তারা হঠাৎ ক্ষমতায় চলে এলো এবং 1992-তে ওই বাবরি মসজিদ আর কি, যে বিতর্কিত স্থানটা, যাই হোক, সেটা ভাঙার পরেও কিন্তু যে দল ভেঙেছে সে দলের কোয়ালিশনে আজকে যারা আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে, তারাও কিন্তু সরকার করেছে। ফলে দেখুন, কোথাও যেন এই ধর্ম একটা বিশাল ডিভিডেন্ড দিচ্ছে, পলিটিক্যাল ডিভিডেন্ড দিচ্ছে। রাইট, না, পলিটিক্যাল ডিভিডেন্ড দিচ্ছে না, মানুষের অধিকার। দেখুন, একটা রাষ্ট্রের, আমি জাস্ট 10 সেকেন্ড, একটা রাষ্ট্রের দায়িত্বটা কি? একটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে মানুষের বাঁচার অধিকার নিশ্চিত করা, সাংবিধানিক অন্যান্য অধিকারগুলোকে নিশ্চিত করা, মানুষের রুটি সুজিকে প্রক্রিয়া করা এবং জাতীয় আয়ের যথাসম্ভব সুষম বন্টনের ব্যবস্থা করা। এটাই তো মূল ইস্যু থাকা দরকার। সেই জায়গায় আমরা সেগুলো ভাবছি না। বিভিন্ন রিপোর্ট বিভিন্ন কথা বলছে, আমি সেই প্রসঙ্গে এখানে তোলার অবকাশ নেই। কিন্তু কি প্রাইম টাইমে কি চলে আসছে? ধর্ম। অর্থাৎ ধর্ম যত ডিভিডেন্ড, পলিটিক্যাল ডিভিডেন্ড দিচ্ছে, অন্য কিছু দিচ্ছে না। এবং সেটা যেমন একটা দল তাদের ঘোষিত এজেন্ডা, আমার অবাক লাগছে অন্যান্য দলগুলো কম বেশি সেই স্রোতেই কেন বইতে যাচ্ছে। সেই স্রোতে কর্ণাটকে, আমি ডক্টর ভট্টাচার্য, মধ্যপ্রদেশে আপনি দেখুন, বিজেপিকে কমব্যাট করতে গিয়ে কংগ্রেস, তারাও সফট হিন্দুত্ব খেলে, সেটা কিন্তু রিজেক্টেড হয়েছে। অর্থাৎ এই উগ্র হিন্দুত্বের কাউন্টারটা কখনো সফট হিন্দুত্ব হতে পারে না। হতে পারে মানুষের রুটি রুজি, মানুষের বেসিক নিড, মানুষের অধিকার, যেটা আজকে ভারতবর্ষে রোপণ করা একদম সেটা অত্যন্ত জরুরি দরকার ছিল। কিন্তু আমি অবশ্যই আমি ডক্টর দেবশ্রী ভট্টাচার্যের অত্যন্ত সুচিন্তিত মতামত শুনেছি। অবশ্যই পরবর্তী আলোচনায় অন্যদিন নিশ্চয়ই হবে দেখা। আবার অনেক ধন্যবাদ, নমস্কার আজকে থাকবার জন্য। আমি বাকিদের কাছে যাব। অবশ্যই সেকিউলার যে শব্দটির কথা, ধর্ম নিরপেক্ষতার যে শব্দটির কথা বলেছেন আমাদের প্রিএমবেলে, অর্থাৎ সংবিধানের প্রিএমবেলে আছে, সেই শব্দটি থাকার জরুরি এরকমটা হয়তো সেই 1956 থেকে মনে করা হচ্ছিল। কিন্তু 1975-এর আগে, 1975-এ যে সংশোধনীটি হয়, সেই সংশোধনীতে 290 নম্বর আর্টিকেলে এই সেকুলার শব্দটি ব্যবহার করা হয়। সেই সেকুলার শব্দটিকে প্রিএমবেলে নিয়ে আসা হয়েছে। কিন্তু আদতে ভারতের সব মানুষ সেকুলার নয়,
ভারতের আত্মা হয়তো সেকুলার হতে পারে, কিন্তু কেউ হিন্দু ধর্মে, কেউ জৈন ধর্মে, কেউ বৌদ্ধ ধর্মে বিশ্বাস করেন, কেউ খ্রিস্টান, কেউ ইসলাম ধর্মে বিশ্বাস করেন। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ধর্মবিশ্বাসী, আর সেই ধর্মবিশ্বাস, রাজ্যের মুখ্যমন্ত্রী তো সেই স্লোগানটা অবশ্যই সকলের মনে আছে, ধর্ম যার যার উৎসব সবার। আমরা দেখেছি বহু উৎসবে বহু ধর্মাবলম্বী মানুষজন সর্বধর্ম নির্বিশেষে সেখানে যোগ দেন শুধুমাত্র উৎসবের জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা শুধুমাত্র একটি ধর্মের উৎসব হতে চলেছে 22 তারিখ, এবং ঠিক সেই দিনকেই সংহতি মিছিল, এবং ঠিক সেই দিনকেই আরও একটি মিছিল কলকাতায় সংগঠিত হতে চলেছে, এবং সেই মিছিলে হাঁটবেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী হাঁটবেন, এইরকম একটা ছবি কলকাতা দেখতে চলেছে। আমি ঠিক সেই জায়গাটা থেকে, ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি, ঠিক সেই জায়গাটা থেকে আমি সুদীপ্তাকে দিয়ে শুরু করছি। বেশ, সুদীপ্তা আঙুল তুলেছেন। সুদীপ্তা, 1 মিনিট আনইন্টারাপ্টেড আপনার। দেখুন, আমার যেটা মনে হয়, আপনি সংহতির প্রশ্ন যদি ওঠে, প্রতিটি মানুষ ভারতবর্ষে কিন্তু একটি কথাতে বলেই থাকে, সেটা হচ্ছে যে রাম রাজত্ব। এটা কোনো ধর্মের কথা নয়, কোনো বিশেষ ধর্মাবলম্বী হিন্দু ধর্মরাই বলে এমন নয়, প্রতিটি মানুষ বলে থাকে রাম রাজত্ব। রামের নামে ভারতবর্ষে যে সংহতি হতে পারে, যেভাবে সংহত হতে পারে দেশটা, আজকে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন আরো আরো ধর্মগুলিকে যেভাবে তৈরি করা হচ্ছে, মুখ্যমন্ত্রী যে একটা মিছিল তৈরি করার চেষ্টা করছেন, পাল্টা মিছিলের রামের পাল্টা মিছিল যেটা তৈরি করছেন, নাম দিচ্ছেন সংহতি, সেটা কি সত্যি সংহতি হচ্ছে নাকি শক্তি প্রদর্শন হচ্ছে? সংহতি নয়, ওটা শক্তি। সংহত হচ্ছে ভারতবর্ষ রাম রাজত্বের নামে। প্রতিটি ধর্মের মানুষ বলে রাম রাজত্ব। তাই ওনারই আমি ধার করে বলছি, ওনারই স্লোগান, ধর্ম যার যার রাম সবার। আজকে যে রাম মন্দির সবার জন্য, এই মন্দির অবারিত দ্বার সে খোলা এই মন্দিরে। বেশ বেশ, আমি কেতন আঙুল তুলেছেন, কেতনের কাছে যাবো, তারপর আসছি রঞ্জনের কাছে। কেতন, কেতনকে একটা কথা আমার জিজ্ঞাসা করেছেন, তখন আমি বলতে পারিনি। ও তো বললো যে বিরোধী দলনেতা দলবদল নিয়ে। আমার কথা, মিলিন্দ দেওরা কেন দল ছেড়ে চলে গেল, তাকে কেন দলে রাখা গেল না? তার গায়ে এখন দুর্নীতি। দলবদল তো হতে পারে, ভারতের সংসদীয় গণতন্ত্রে বহুবার আমরা দলবদল দেখেছি। দলবদল খুব একটা চিন্তার বিষয় নয় আমার মনে হয়। যাই হোক, মিলিন্দ দেওরা কেন গেল? আমরা গত পরশুদিন আলোচনা করেছিলাম সেই বিষয়টা নিয়ে। আমি আসছি কেতনের কাছে, 1 মিনিট আপনার। পরশুদিন আমি ছিলাম না। দেখুন, তৃণমূলের বা মাননীয়ার দায়িত্বই হচ্ছে যে বিজেপির যে কোনো কর্মসূচিকে হিট করে দেওয়া। আপনি দেখবেন যে অমিত শাহ বা বিজেপির কোনো একটা সভা হলে সেই সভাটাকে একবারে পারমিশন দেওয়া হয় না, কারণ একটু লাইন লাইট হবে, একটু কোর্টে যাওয়া হবে, মামলা টামলা হবে, খবর হবে, বাজারটা গরম হবে, শোটা হিট হবে। এটা বিজেপির তৃণমূলের আন্ডারস্ট্যান্ডিং আছে। আপনি দেখুন, এই যে সংহতির নামে যে একটা যাত্রা করছেন, 100 বার আমরা সংহতির মানে পক্ষে, আমরা কংগ্রেসের মতো তো দেশে মানে একতার জন্য আমাদের নেতা কাশ্মীর থেকে কন্যাকুমারী থেকে কাশ্মীর হাঁটলেন, আবার ওই মণিপুর থেকে মুম্বাই হাঁটছেন এই ভারত জোড়ো নফরত জোড়ো স্লোগান নিয়ে। তো সংহতি নিয়ে আমাদের কাউকে জ্ঞান দিতে হবে না, কিন্তু এই যে সংহতির জায়গায় একটা সংঘাতের পরিবেশ তৈরি করা একটা পলিটিক্যাল একটা ডিসকোর্স তৈরি করা, যে পাল্টা একটা ব্যাপার তৈরি করা, সেখান থেকে যে যার নিজের মতো, তৃণমূল নিজের কিছু ভোটে ডিভিডেন্ড পেয়ে যাবে, বিজেপি নিজের কিছু ভোটে ডিভিডেন্ড পেয়ে যাবে। এটা আমরা 21 সালে দেখেছি, সিএনআরসি নিয়ে দুজনে নিজের বাইনারি করে ভোটটা ভাগ করে নিয়ে মানুষের যে রুজি রুটির যে প্রশ্ন, সেগুলো যাক মায়ের ভোগে, সেটা দরকার নেই। কিন্তু এরা ধর্ম নিয়ে রাজনীতি করবে দুজনই, একজন রাম মন্দির নিয়ে করবে, কেউ হচ্ছে জগন্নাথ মন্দির নিয়ে করবে, কেউ রামের মিছিল নিয়ে করবে, কেউ দুর্গাপুজো কার্নিভাল কি করবে। কিন্তু বাংলার মানুষের প্রশ্ন হচ্ছে যে বিশ্বকর্মার কার্নিভাল কবে হবে? বিশ্বকর্মার কার্নিভাল হবে শিল্পাঞ্চল থেকে, এক একটা নতুন শিল্প হবে, সেখান থেকে বিশ্বকর্মার পুজো হবে, বিশ্বকর্মার মিছিল হবে, বিশ্বকর্মার কার্নিভাল হবে, সেটা দেখতে চায় মানুষ। এতে দুই দলেরই কোনো আগ্রহ নেই। বেশ, বাইনারির কথা বলেছেন রঞ্জন। এক্ষেত্রে আমি কেতনের একটা কথা ধার করব অবশ্যই, সংহতি থেকে সংঘাতের একটা আবহ তৈরি করা বা তৈরি হওয়া, সেই জায়গাটা থেকে আমি 1 মিনিট আপনার আনইন্টারাপ্টেড। রঞ্জন, না, কেতন বাবু বারবার বাইনারির কথা বলছে। 2021 সালে তো পশ্চিমবঙ্গের রাজনীতিটা একটা বাইনারি সিস্টেমেই চলছে। সিপিএম কংগ্রেস তো শূন্য হয়ে গেছে। এখন অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি এসছে। একটা সময় 2021 সালের পর বা আগে তো অধীর রঞ্জন চৌধুরী আর মোহাম্মদ সেলিম একে অপরের দিকে হাত বাড়িয়ে বলতো, আয় মোরা সহচরী, হাতে হাত ধরি ধরি। এখন শূন্য হয়ে যাওয়ার পর বলছে তুমি শূন্য, আমি শূন্য, শূন্য চারিধার, মধ্যে কাঁধে বাড়ি ধার, সীমাহীন রিক্ত হাহাকার। তা যাই হোক, আমাদের মনে রাম রয়েছে, মন মে হে রাম, তন মে হে রাম, রোম রোম মে হে রাম। রাম মন্দির আন্দোলন বা
লালার প্রাণ প্রতিষ্ঠা পাওয়া। এ তো কংগ্রেস বিরোধিতা করবে, এবং কংগ্রেস থেকে যে সমস্ত দল তৈরি না, হয়েছে, কোনোদিন তৃণমূল বিরোধিতা কংগ্রেস করেনি। হোক, সমাজবাদী, আমার ফালতু বলতে কথা দাও, বলে কেতন বলতে দাও, কেতন let me কেতন finish. প্লিজ আনইন্টারাপ্টেড আনইন্টারাপ্টেড কেতন প্লিজ কেতন প্লিজ সেই জন্যই তো প্লিজ বলেছে, কেতন কেতন সেই কেতন জন্যই তো প্লিজ বলেছে, কেতন প্লিজ কেতন প্লিজ लेकिन মিউট করলাম तारीख কেতন नहीं बताएंगे। মিউট করলাম কেতন রামলালা আয়েঙ্গে লেকিন তারিখ নেই বাতায়েঙ্গে। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করেছে, শূন্য হয়ে গেছে কংগ্রেস মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে ছিল না, আবার যাত্রায় বেরিয়েছে 2024 সালের পর কংগ্রেস দলটা পনেরো সেকেন্ড কিন্তু কেতন প্লিজ 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 কেতন প্লিজ কেতন প্লিজ যতদিন প্লিজ ওইটা নিয়ে থাকো, প্লিজ 10 লক্ষ পেয়েছে না 11 লক্ষ পেয়েছে, কিন্তু রামের যে কনসেপ্ট, সেটা ভারতবর্ষ থেকে আলাদা করা যাবে না, ভারতবাসীর মন থেকে আলাদা করা যাবে না। বেশ। সেটা বোঝা যাচ্ছে মানুষের আবেগকে নিয়ে। শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিশ্বের কোটি কোটি হিন্দু সনাতনী মানুষরা আজকে রামের মন্দির বা রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিকে তাকিয়ে রয়েছে, এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সেই কাজটাই করছে। ধন্যবাদ। এবং সেটার মধ্যে হ্যাঁ অবশ্যই সেটার মধ্যে রাজনীতি আছে কিনা বা ধর্মটাকে রাজনীতির রূপ না, দেওয়া আমি তো হচ্ছে কিনা বলছি, সেই প্রশ্নগুলো রাজনীতি উঠছে এতো উঠতে বিশ্ব থাকবে। হিন্দু পরিষদ থেকে শুরু করে লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজের ভূমিকাকেও সেই আডবাণী দিকেই দেখা হলো না, সেই মোদি প্রশ্নটা মোদিকেই না দেখা হলো না। প্রশ্নটা এটা দীর্ঘদিন ধরে সেই এটা তো না, রাহুল সেই এটা তো সেই আমাদের সেই এটা এটা তো এক মিনিট এক আমাদের মিনিট এক মিনিট এক মিনিট আমি ক্রস ডিসকাশনে ঢুকিনি এখনো প্লিজ যদি প্লিজ কেন্দ্র নিয়ে প্লিজ নেয়, প্লিজ সবকিছু প্লিজ তো ভাগ প্লিজ করে প্লিজ নেয়। মোদিজি ক্রস চিকিৎসা ডিসকাশনে ভাগ ঢুকিনি করে নেয়, এটা ক্রস তো ডিসকাশনে ঢুকিনি এখনো ক্রস ডিসকাশনে ঢুকিনি এখনো আমি খুব কম সময় আছে আমার হাতে আমি যারা শূন্য হয়ে গেছে, বেশ 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 একদম সেই আমি 1992 থেকে ফলো করছি এই বিষয়টা। আমি সুদীপ্তদি উত্তেজিত হবেন না সেই 1992 থেকে আমরা এই বিষয়টাকে ফলো করছি, আমরা সাংবাদিকরা ফলো করছি, আমরা জানি, আমরা সবকটা ঘটনার দিকে নজর রাখি। ধর্ম মেনে হচ্ছে না, বেশ। নিয়ম নীতি মেনে শান্তি হচ্ছে না, শান্তি যেখানে শান্তি শঙ্করাচার্য শান্তি নেই, শান্তি সেখানে শান্তি আমাদের মধ্যে শান্তি সৎ শান্তি হিন্দুত্বরা নেই। শান্তি যাদের হিন্দুরা যাবে সেদিন শান্তি 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 আমি আমি একটা জয়দেব কথা না বলতে প্লিজ চাই, প্লিজ আমি- প্লিজ আমি সুদীপ্তা একটা প্লিজ কথা, না একটা প্লিজ কথা। না প্লিজ না প্লিজ না আমি একটু জয়দেবের আনইন্টারাপ্টেড বক্তব্যটাও শুনে নেবো, তারপর অবশ্যই বলবার থাকলে বলবেন। জয়দেব 1 মিনিট আপনার। ভারতবর্ষে যখন কোনো একজন নেতা ব্যক্তিবাদ বা ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়, তখন কোথাও ধর্মগুরুদেরও মাঠে নামতে হয়। আজকে ভারতবর্ষ পবিত্র ধর্মের একটা তীর্থক্ষেত্র, সর্বধর্ম মিলনের ক্ষেত্র। সেই মাটিতে দাঁড়িয়েই আজকে হিন্দু ধর্মের যারা ধারক এবং বাহক, সেই শঙ্করাচার্যদের ক্ষোভ উগরে উঠছে, এবং সেই শঙ্করাচার্যদেরও রেয়াত করা হচ্ছে না। মিডিয়ার প্রোপাগান্ডা দিয়ে শঙ্করাচার্যদের নামে মিথ্যে অপপ্রবাদ অপপ্রচার চালানো হচ্ছে, যার জন্য শঙ্করাচার্যরা রুষ্ট ক্ষুব্ধ। কেন না, তারা মোদির বিরোধিতা করেছে। সেই জন্য শঙ্করাচার্যদেরও ফাঁসানোর জন্য মিডিয়াকে কাজে লাগানো হচ্ছে, এবং যার জন্য শঙ্করাচার্যদের আজকে সাংবাদিক বৈঠক করতে হচ্ছে, তাদের নামেও অ্যালিগেশন দেওয়া হচ্ছে। তাহলে ধর্মের ওপরে উঠে ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, সেই দেশে ভারতবর্ষের জনগণ কি সেই ব্যবস্থাকে আগামী দিনে মেনে নেবে, সেটা জনগণের ওপরেই আমরা ছেড়ে দিতে পারি। তবে আজকের দিনে দাঁড়িয়ে শঙ্করাচার্যদের এই মানে ক্ষোভ এবং এই অসন্তোষ কিন্তু প্রমাণ করে যে ভারতবর্ষে গণতন্ত্রকে কিন্তু হত্যা করার চক্রান্ত বহুদিন আগে থেকে শুরু হয়েছে, এবং ভারতবর্ষে আজকে বিচারপতি থেকে শুরু করে আজকে সাধারণ নাগরিক, ধর্মগুরু থেকে আজকে বেশ, কিন্তু জয়দেব অযোধ্যাতেই রইলেন, কেউ সুখে নেই। জয়দেব অযোধ্যাতেই কেউ রইলেন, সুখে কলকাতায় আর নেই। এলেন না। কিন্তু বিষয়টা হচ্ছে যে কলকাতাতেও মোদি কিন্তু চালিয়ে মেরেছে। বেশ বেশ কলকাতাতেও কিন্তু অবশ্যই এই রাম মন্দিরের যে উত্তাপ, যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা এসে পড়েছে, এবং তার জন্যই মিছিল করতে চেয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু শুভেন্দু অধিকারী নয়, একটি হিন্দুত্ববাদী সংগঠন সেই মিছিলটি করছে, শুভেন্দু অধিকারী সেখানে হাঁটবেন। এটা বিজেপির কোনো ঘোষিত কর্মসূচি নয়, কিন্তু ঠিক সেই দিনকেই সংহতি মিছিল রয়েছে না, শুভেন্দু তাহলে লার্জার দ্যান লাইফ ইমেজ হয়ে গেছে, মানে বিজেপির ছাড়িয়ে একটা অন্য আলাদা সংগঠনের জন্য মিছিল করছে, মানে বিজেপি নয় শুভেন্দু, শুভেন্দু মানে ধর্মীয় সংগঠন, ধর্মীয় সংগঠন, মানে বিজেপির ঘোষিত নয়, শুভেন্দুর ঘোষিত। ধর্মীয় তার মানে সংগঠন, শুভেন্দু এটা ধর্মীয় বিজেপির সংগঠন, লার্জার দ্যান লাইফ ইমেজ, জয়দেব ধর্মীয় সংগঠন। হ্যাঁ, কোন একজন রাজনৈতিক নেতা লার্জার দ্যান লাইফ এটা যদি ইমেজ থাকতেই বিজেপির পারে, না হয় ভালো। তাহলে এটা শুভেন্দুর ভালো, ভালো। নিজস্ব ব্যক্তিগত। সেটা বোধহয় ভালো, এটা বোধহয় ভালো। একজন দিলীপ ঘোষ, সুকান্ত বাবুরা আমি আসছি, সুদীপ্তা অনেকক্ষণ ধরে ছেড়ে চলে যেতে পারে। সুদীপ্তা অনেকক্ষণ ধরে কিছু বলবার চেষ্টা করছেন, আমাকে শেষ করতে হবে আলোচনা একেবারে শেষে চলে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চান্স দিচ্ছে না।
সেই যেটা আমি একটা সিপিএম এ দেখা গেছে এখন বেশ, তৃণমূল আমি কংগ্রেসে সুদীপ্তা দেখা যাচ্ছে। সুদীপ্তা তোমরা সুদীপ্তা দিয়ে দিবে অভিষেক ব্যানার্জিকে চার সুদীপ্তা বলুন, মুখ্যমন্ত্রী সুদীপ্তা বলুন, করে দেবে বিজেপি। সুদীপ্তা বলুন। মহারাষ্ট্রের ভাইপো দরকার হলে আস্তে নামাজ আস্তে পড়বো, আস্তে, শান্তি দরকার শান্তি হলে শান্তি হিন্দুর শান্তি বেশ ধরে শান্তি হিন্দু সাজবো। শান্তি শান্তি শুভেন্দুর এই নাটক শান্তি বাংলার শান্তি মানুষ শান্তি জানে, শান্তি চেনে, শান্তি দেখেছে। শান্তি তমলুক আর সর্বধর্ম কাঁথিতে হারলে সর্বধর্মের তবেই ওর এই সর্বধর্মের জবনিকা মিছিল পতন হবে। সর্বধর্মের মিছিল সেদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছে। আমি সুদীপ্তার কাছে যাবো। সুদীপ্তা, দেখুন, আমি প্রথমেই বলে রাখি যে ধর্ম নিয়ে যে কথাটা বলা হচ্ছে সেটা সর্বম ভুল। আমাদের দল বিজেপি তো ঘোষিত এজেন্ডা রাম মন্দির 370 হয়ে গিয়েছে। রাম মন্দির, এর মধ্যে শুধু শুধু অযথা রাম মন্দিরকে কেন্দ্র করে ধর্ম আনা হচ্ছে, এই কথাটা বলাটাই তো ভুল। আমাদের ঘোষিত এজেন্ডা আমাদের দলের, আমরা সেটাকে প্রথম করে দেখিয়ে দিয়েছি একটার পর একটা। এজেন্ডাটা কি ছিল? মানে রাম মন্দিরটা পুরো এজেন্ডাটা দল দল রাম মন্দিরটা হচ্ছে কোথায়? আমি মনে বাবরি মসজিদ থেকে 4 কিলোমিটার দূরে। রাম মন্দিরটা হচ্ছে কোথায়? বাবরি মসজিদ থেকে 4 কিলোমিটার দূরে। রাম মন্দির বেশ 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 বেশ, আমার মনে হয় আমাদের দর্শকরাও কিছু শুনতে পাচ্ছেন না। আমার মনে হয় আমাদের দর্শকরাও কিছু শুনতে পাচ্ছেন না, কিন্তু তারা দেখবেন, শুনবেন না কিন্তু দেখবেন। আমাদের দর্শকরা দেখবেন 22 তারিখ ঠিক কি হতে চলেছে। 22 তারিখ একদিকে রাম মন্দির উদ্ঘাটন, অন্যদিকে কলকাতায় রাম মন্দিরের জন্য একটি মিছিল, এবং সেই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সংগতি মিছিলের ডাক দিয়েছেন সেই সর্বধর্ম মিছিল। ঠিক কি হতে চলেছে 22 তারিখ, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ জয়দেব ঘর, অনেক ধন্যবাদ সুদীপ্তা রায়চৌধুরী মুখোপাধ্যায়, অনেক ধন্যবাদ রঞ্জন বিশ্বাস, অনেক ধন্যবাদ কেতন জয়সওয়ালকে। আসলে বিষয়টা হচ্ছে এরকমটাই যে সুদীপ্তা বললেন যে ঘোষিত এজেন্ডা, একটি রাজনৈতিক দলের ঘোষিত এজেন্ডা রাম মন্দির। সুতরাং সেই জায়গার থেকেই প্রশ্নটা উঠে যায়, তাহলে রাজনীতির কারণেই, রাজনৈতিক কারণেই রাম মন্দির? অর্থাৎ লোকসভা ভোটের আগে তড়িঘড়ি 22শে জানুয়ারি, তড়িঘড়ি প্রধানমন্ত্রী, তড়িঘড়ি শঙ্করাচার্যরা বাদ দিচ্ছেন, আসছেন না, এই সমস্ত বিষয়গুলিকে মাথায় না রেখে একদম সরাসরি একেবারে ঘোড়ার যেরকম দুপাশে আড়াল করা থাকে যাতে দুপাশের কিছু নজর না আসে, শুধুমাত্র সামনের টার্গেটটা নজর থাকে রেসের ঘোড়ার, সেই রকমভাবে একেবারে অন্ধের গতিতে ছুটে চলেছেন তারা। সত্যি কি তাই? সেই প্রশ্নটাই থেকে যাবে। আমি অবশ্যই কিছু বলবো না, কিন্তু প্রশ্ন তো অবশ্যই রাখবো, যে প্রশ্নটা আপনারা রাখছেন। কিন্তু সেই দিনকেই সংহতি মিছিল কলকাতায়, সেই দিনকেই শুভেন্দু অধিকারী একটি ধর্মীয় সংগঠনের মিছিল করবেন, জোড়াসাঁকোর রাম মন্দিরে পুজো দেবেন এবং তারপর হাঁটবেন। এর পরিপ্রেক্ষিতে একটা জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। এর মধ্যে আবার আইএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের একটি সভার অনুমতি তারা চেয়েছেন রানী রাসমণি রোডে, সেটি তারা এখনই হয়তো পাচ্ছেন না, এরকমটাই জানিয়েছে হাইকোর্ট। সেক্ষেত্রেও একটা সন্দেহের চিহ্ন রয়ে গেল। এত মিটিং মিছিল ইত্যাদি ইত্যাদি, করোনাটাও এর মধ্যে আবার বাড়ছে, ঠান্ডাটাও পড়েছে জমে, কালকে থেকে বইমেলাও শুরু হচ্ছে। আর সেই বইমেলায় অবশ্যই থাকছে হাই নিউজও। 252 নম্বর স্টলে, বন্য প্রাণের স্টলে আমরা থাকছি হাজির। এলে অবশ্যই দেখা হবে। আজকের হাইটক এই পর্যন্তই। নমস্কার।